হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লস্ট সিজন 5-এর আরেকটা ব্রেন বেন্ডিং এবং মাস্টারপিস পর্বের ব্রেকডাউনে। বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছিলাম বেন লিনাসের সেই ভয়ঙ্কর বিচার সভা এবং স্মোক মনস্টারের সেই মাইন্ড ব্লোয়িং ম্যানিপুলেশন। কিন্তু আজ আমরা ফোকাস করব 1977 সালের সেই ধার্মা ইনিশিয়েটিভের ভেতরের জীবনের ওপর। এই পর্বটা প্রথমত ফোকাস করবে ঘোস্ট হুইসপারার অর্থাৎ মাইলস ট্রাউমের ওপর। আজ আমরা ফ্ল্যাশব্যাকে দেখব মাইলস কিভাবে তার এই অলৌকিক ক্ষমতা পেয়েছিল। আমরা জানব ধার্মা ইনিশিয়েটিভের সেই আইকনিক ডক্টর পিয়েরে চ্যাংয়ের আসল পরিচয়। আর তারপর 1977 সালের দ্বীপে এমন একজন মানুষ ফিরে আসবে যাকে দেখে পুরো ধার্মা ইনিশিয়েটিভের সমীকরণ চিরকালের জন্য বদলে যাবে। এবং পর্বের পরের অংশ পুরোপুরি ফোকাস করবে আমাদের প্রিয় ফিজিসিস্ট ড্যানিয়েল ফ্যারাডের ওপর। লস্টের ইতিহাসে এত ট্র্যাজিক এবং হার্ট ব্রেকিং স্টোরি লাইন খুব কমই আছে। আজ আমরা ফ্ল্যাশব্যাকে দেখব ড্যানিয়েলের অতীত, যেখানে তার মা তাকে কিভাবে সায়েন্সের দিকে ঠেলে দিয়েছিল। আমরা জানব ফ্যারাডের সেই নতুন থিওরি যা টাইম ট্রাভেলের সমস্ত নিয়ম ভেঙে চুরে দেবে। আর এই পর্বের একদম শেষে এমন এক মাইন্ড ব্লোয়িং টুইস্ট এবং একজন অত্যন্ত প্রিয় চরিত্রের মর্মান্তিক মৃত্যু দেখব আমরা, যা আপনাদের আক্ষরিক অর্থেই কাঁদিয়ে ছাড়বে। যারা স্টোরি টেলিং, ডিপ থিওরি এবং হিডেন ডিটেলস ভালোবাসেন তাদের জন্য আজকের এই ব্রেকডাউন একটা অডিও ভিজুয়াল ট্রিট হতে চলেছে। তো বন্ধুরা, হেডফোনটা ঠিক করে লাগিয়ে নিন। ইউটিউব অ্যালগোরিদমকে বুস্ট করতে ভিডিওতে এক্ষুনি একটা বিশাল লাইক দিয়ে দিন। আর চলুন শুরু করা যাক লস্ট সিজন 5-এর এই অসাধারণ পর্বের এক্সপ্লেনেশন। পর্বের শুরুতেই আমরা ফিরে যাই মাইলসের ছোটবেলায়। আমরা দেখি মাইলসের মা খুব কষ্টে তাকে একা বড় করছে। মাইলসের বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিল, অন্তত মাইলস তাই জানত। একদিন ছোট্ট মাইলস একটা অ্যাপার্টমেন্টে একটা মৃতদেহের গলার আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে যে মৃত মানুষরা তার সাথে কথা বলতে পারে। মাইলস তার মাকে জিজ্ঞেস করে, মা, আমার বাবাকে, সে কোথায়? তার মা খুব রেগে গিয়ে বলে, তোমার বাবা একজন খারাপ মানুষ ছিল, সে আমাদের তাড়িয়ে দিয়েছে, সে এখন মারা গেছে, আর কোনোদিন ওর কথা জিজ্ঞেস করবে না। বন্ধুরা, এই একটা মিথ্যে কথা মাইলসের পুরো জীবনটাকে ডার্ক করে দেয়। সে তার বাবাকে ঘেন্না করতে শুরু করে। সে জানতো না তার বাবা কে ছিল এবং কেন তাকে দূরে পাঠিয়েছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই বড়বেলার মাইলসকে। সে এখন টাকার বিনিময়ে মৃত আত্মাকে শান্ত করার কাজ করে। একদিন নাওমি তাকে চার্লস উইডমোরের মালবাহী জাহাজ কাহানাতে যোগ দেওয়ার অফার দেয়। মাইলস রাজি হয়, কিন্তু সে উইডমোরের কাছে $3.2 মিলিয়ন দাবি করে। কিন্তু চমকটা আসে এর পরেই। মাইলসকে রাস্তা থেকে কয়েকজন লোক জোর করে একটা ভ্যানে তুলে নেয়। ভ্যানের ভিতর বসে আছে ব্রাম। হ্যাঁ, সেই ব্রাম যে বর্তমানে ইলানার সাথে হাইড্রা আইল্যান্ডে আছে। ব্রাম মাইলসকে একটা ভয়ঙ্কর ওয়ার্নিং দেয়। সে বলে, উইডমোরের জাহাজে যেও না, তুমি ভুল টিমের হয়ে খেলছো, আমাদের সাথে চলো। তুমি কি জানতে চাও তোমার বাবা কে ছিল? তোমার ওই ক্ষমতা কোথা থেকে এসেছে? মাইলস ব্রামের কথা শোনে না, সে উইডমোরের দলেই থেকে যায়। বন্ধুরা, এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দ্বীপের বাইরের দুনিয়ায় দুটো শক্তির লড়াই চলছে। একদিকে চার্লস উইডমোরের দল, আর অন্যদিকে ইলানা এবং ব্রামের দল, যারা জেকবের লোক। এরা দুজনেই স্পেশাল ক্ষমতাসম্পন্ন মানুষদের নিজেদের দলে টানতে চাইছে। এবার চলুন ফিরে আসি 1977 সালের দ্বীপে। আমরা দেখি ধার্মা ইনিশিয়েটিভের সবচেয়ে আইকনিক স্টেশন দ্য সোয়ানের কনস্ট্রাকশনের কাজ চলছে। হঠাৎ সেখানে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ড্রিল করতে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক শক্তির কারণে অ্যালভারেজ নামের একজন ওয়ার্কার মারা যায়। সেখানে উপস্থিত হয় ধার্মা ইনিশিয়েটিভের প্রধান বিজ্ঞানী ডক্টর পিয়েরে চ্যাং। ডক্টর চ্যাং মাইলসকে, যে এখন ধার্মা ইনিশিয়েটিভের সিকিউরিটি, তাকে নির্দেশ দেয় অ্যালভারেজের বডিটা লুকিয়ে ফেলার জন্য, যাতে হোরেস গুডস্পিড এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির ব্যাপারটা না জানতে পারে। মাইলস ডক্টর চ্যাংকে দেখে চুপ করে থাকে। কেন জানেন? কারণ ডক্টর পিয়েরে চ্যাংই হলো মাইলসের নিজের বাবা। বন্ধুরা, জাস্ট ইম্যাজিন করুন, মাইলস সারা জীবন তার বাবাকে ঘেন্না করেছে, আর আজ টাইম ট্রাভেলের কারণে সে নিজের বাবার আন্ডারেই কাজ করছে। কিন্তু সে তার বাবাকে সত্যিটা বলতে পারছে না। লস্টের এই আইরনিক ক্যারেক্টার ডাইনামিক্স সত্যি একটা মাস্টারপিস। এর পরের সিনে আমরা দেখতে পাই মাইলস তার ডিউটি পালন করার জন্য হার্লিকে সাথে নিয়ে ভ্যানে করে মৃতদেহটা অর্কিড স্টেশনের দিকে নিয়ে যেতে শুরু করে। হার্লি ভ্যানে বসে একটা খাতায় কি যেন লিখছে। মাইলস জিজ্ঞেস করে, তুমি কি লিখছো? হার্লি খুব ইনোসেন্টভাবে বলে,
আমি স্টার ওয়ার্স দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক মুভির স্ক্রিপ্ট লিখছি। 1977 সালে তো জর্জ লুকাস এই মুভিটা রিলিজ করেনি, তাই আমি লিখে জর্জ লুকাসকে পাঠিয়ে দেব, তাহলে মুভিটা আরও ভালো হবে। বন্ধুরা, এই দৃশ্যটা লস্টের ইতিহাসের অন্যতম ফানিয়েস্ট এবং কিউট একটা ইস্টার এগ। হার্লির এই পপ কালচার রেফারেন্সগুলোই লস্টের ডার্কনেসকে একটু ব্যালেন্স করে দিচ্ছে। হার্লি মাইলসকে বলে, তুমি তোমার বাবার সাথে কথা বলছো না কেন? তুমি তো লুক স্কাইওয়াকারের মতো। তোমার বাবা তোমার সামনে আর তুমি অভিমান করে আছো। মাইলস রেগে গিয়ে বলে, ও আমাকে আর আমার মাকে তাড়িয়ে দিয়েছিল, আমি কেন ওর সাথে গিয়ে কথা বলতে যাব? কিন্তু হার্লি মাইলসকে একটা দারুণ কথা বলে, মাইলস, এটা 1977 সাল, হয়তো তোমার বাবা তোমাকে বাঁচানোর জন্যই দ্বীপ থেকে দূরে পাঠিয়েছিল। তুমি তো ভবিষ্যৎটা জানো, হয়তো কোনো বড় বিপদ আসতে চলেছে। এই কথাটা মাইলসের বুকে তীরের মতো বাঁধে। সে বুঝতে পারে তার বাবা হয়তো ভিলেন নয়, বরং একজন হিরো ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই ধর্মা ইনিশিয়েটিভের ডক বা বন্দরে অ্যান আরবার থেকে নতুন ওয়ার্কার্সদের নিয়ে একটা সাবমেরিন এসে পৌঁছয়। জ্যাক, কেট এবং সয়ার ডকে দাঁড়িয়ে আছে। তারা ভাবে এই সাবমেরিনে সাধারণ রিক্রুটরা এসেছে। সাবমেরিনের দরজা খোলে, একে একে লোকজন বের হতে শুরু করে। হঠাৎ সাবমেরিনের ভেতর থেকে এমন একজন মানুষ বেরিয়ে আসে যাকে দেখে জ্যাক এবং সয়ারের চোখ কপালে উঠে যায়। লোকটার পরনে ধর্মা ইনিশিয়েটিভের জাম্পস্যুট, চোখে চশমা। সে আর কেউ নয়, ড্যানিয়েল ফ্যারাডে। বন্ধুরা, ড্যানিয়েল ফ্যারাডে এতদিন কোথায় ছিল? যখন জ্যাকরা 1977 সালে এলো, তখন ফ্যারাডেকে দ্বীপে দেখা যায়নি। সে সাবমেরিন করে অ্যান আরবারের ধর্মা ইনিশিয়েটিভের হেডকোয়ার্টারে চলে গিয়েছিল। ফ্যারাডে জ্যাকের কাছে এসে খুব সিরিয়াস গলায় বলে, আমি ফিরে এসেছি, আর আমি জানি আমাদের এখন কি করতে হবে। আমাদের অতীত বদলাতে হবে। বন্ধুরা, ফ্যারাডে ইজ ব্যাক, আর সে বলছে অতীত বদলাবে, কিন্তু সে তো নিজেই বলেছিল হোয়াট এভার হ্যাপেন্ড হ্যাপেন্ড, যা হওয়ার তা হবেই। তাহলে ফ্যারাডে এখন অতীত বদলানোর কথা বলছে কি করে? আপনাদের যদি কোনো থিওরি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই হার্লি চরিত্রের মজার দিকটা নিয়ে আপনাদের কি মন্তব্য, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে আমাদের ভুলবেন না। এবার চলুন ফিরে যাই আবার গল্পে। এবার আমরা সরাসরি চলে যাব ড্যানিয়েল ফ্যারাডের ছোটবেলায়। আমরা দেখি ছোট্ট ড্যানিয়েল একটা পিয়ানোতে অসাধারণ সুর তুলছে। হঠাৎ তার মা এলোইজ হকিং ঘরে ঢোকে। এলোইজ ড্যানিয়েলকে পিয়ানো বাজাতে বারণ করে। সে বলে, তোমার ব্রেন একটা স্পেশাল গিফট পেয়েছে, তুমি ফিজিক্স এবং গণিত নিয়ে জন্ম নিয়েছ, পিয়ানো বাজিয়ে তোমার এই ব্রেনের অপচয় করা উচিত নয়। ড্যানিয়েল খুব ইনোসেন্টভাবে বলে, কিন্তু মা, আমি তো পিয়ানো বাজানোর সাথে সাথে ফিজিক্সও পড়তে পারি। এলোইজ খুব কড়া গলায় উত্তর দেয়, না ড্যানিয়েল, তোমার জীবনে এই একটাই লক্ষ্য বা ডেস্টিনি আছে, তোমাকে শুধু ফিজিক্সেই ফোকাস করতে হবে। বন্ধুরা, এই দৃশ্যটা আমাদের দেখায় যে ড্যানিয়েল ফ্যারাডে কোনোদিন নিজের জীবন নিজে বাঁচার সুযোগ পায়নি। তার মা শুরু থেকেই তাকে একটা নির্দিষ্ট নিয়তির দিকে ঠেলে দিয়েছে। কিন্তু কেন? এলোইজ হকিং কি এমন কিছু জানতো যা ড্যানিয়েল জানতো না? এর উত্তর আমরা পাবো ক্লাইম্যাক্সে। এর পরের সিনে আমরা ফিরে আসি 1977 সালের দ্বীপে। ড্যানিয়েল ফ্যারাডে জ্যাক, কেট, হার্লি এবং সয়ারের সামনে দাঁড়িয়ে তার নতুন থিওরি এক্সপ্লেন করে। ড্যানিয়েল বলে, আমি এতদিন বলে এসেছি হোয়াট এভার হ্যাপেন্ড হ্যাপেন্ড, যা হওয়ার তাই হবে, অতীত পাল্টানো যায় না। আমরা হলাম কনস্ট্যান্ট বা ধ্রুবক, কিন্তু আমি ভুল ছিলাম। আমি একটা জিনিস হিসেবে ধরতে ভুলে গিয়েছিলাম, আর সেটা হলো ফ্রি উইল বা মানুষের স্বাধীন ইচ্ছে। ড্যানিয়েল জ্যাকের চোখের দিকে তাকিয়ে বলে, মানুষগুলো ভেরিয়েবল বা পরিবর্তনশীল। আমরা চাইলে আমাদের ভবিষ্যৎ পাল্টাতে পারি। আমরা চাইলে সোয়ান স্টেশনের ওই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ধ্বংস করে দিতে পারি, আর তাহলে ওশানিক ফ্লাইট 815 আর কোনোদিন ক্র্যাশ করবে না। আমরা সবাই আমাদের আগের জীবনে ফিরে যাব। ড্যানিয়েলের এই কথা শুনে জ্যাকের চোখ চকচক করে ওঠে। জ্যাক সারা জীবন তার ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে চেয়েছে। ফ্লাইট 815-এর ক্র্যাশ আটকে দেওয়াটাই জ্যাকের কাছে এখন সবচেয়ে বড় মিশন হয়ে দাঁড়ায়। কিন্তু সয়ার এটা চায় না, কারণ সয়ার জুলিয়েটের সাথে 1977 সালে খুব সুখে আছে। ড্যানিয়েল বলে যে এই বিশাল এনার্জি ধ্বংস করার জন্য তার ওই পারমাণবিক বোমাটা দরকার, আর সেই বোমার খোঁজ পাওয়ার জন্য তাকে হস্টাইলদের লিডারের সাথে কথা বলতে হবে। আর সেই লিডারকে জানেন, স্বয়ং এলোইজ হকিং। এর পরের সিনে আমরা চলে যাই 2007 সালের বর্তমান টাইমলাইনে। আগের পর্বে আমরা দেখেছিলাম বেন লিনাস পেনিকে মারার জন্য ডেসমন্ডকে গুলি করেছিল।
ডেসমন্ডকে রক্তাক্ত অবস্থায় লস অ্যাঞ্জেলিসের একটা হাসপাতালে নিয়ে আসা হয়। পেনি হাসপাতালের বাইরে বসে অঝরে কাঁদছে। হঠাৎ পেনির পাশে এসে বসে এলোইস হকিং। হ্যাঁ, ডেসমন্ডের শ্বশুরের পুরনো প্রেমিকা এবং ড্যানিয়েল ফ্যারাডের মা। এলোইস পেনিকে বলে, তোমার স্বামী বেঁচে যাবে, কিন্তু আমি এখানে ক্ষমা চাইতে এসেছি, কারণ ড্যানিয়েল ফ্যারাডে আমার ছেলে আর আমি তাকে ইচ্ছে করে মৃত্যুর মুখে পাঠিয়েছিলাম। বন্ধুরা, এই দৃশ্যটা আমাদের বুকের ভেতর একটা ভয়ঙ্কর ভয় ঢুকিয়ে দেয়। এলোইস হকিং 2007 সালে দাঁড়িয়ে স্বীকার করছে যে সে জেনে শুনে তার ছেলেকে মরতে পাঠিয়েছিল, কিন্তু কেন একজন মা তার নিজের ছেলের সাথে এমন করবে? এর পরের সিনে আমরা ফিরে আসি 1977 সালে। ড্যানিয়েল ফ্যারাডে বুঝতে পারে যে তাকে দ্রুত এসে কাজ করতে হবে। সে সোজা ডক্টর চ্যাংয়ের কাছে যায়। ফ্যারাডে ডক্টর চ্যাংকে বোঝানোর চেষ্টা করে যে সে ভবিষ্যৎ থেকে এসেছে। সে বলে, মাইলস হলো আপনার ছেলে, আর আপনাদের ওই ড্রিলিংয়ের কারণে একটা বিশাল বিস্ফোরণ হতে চলেছে। আপনাদের এক্ষুনি এই দ্বীপ থেকে সব মহিলাদের সরিয়ে ফেলতে হবে। ডক্টর চ্যাং এই কথাটা বিশ্বাস করতে চায় না। এরপর ফ্যারাডে জ্যাক এবং কেটকে সাথে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হস্টাইলদের ক্যাম্পের দিকে রওনা দেয়। সয়ার এবং জুলিয়েট তাদের আটকাতে গেলে জ্যাকদের সাথে একটা বিশাল বন্দুকযুদ্ধ হয়। ধার্মা ইনিশিয়েটিভের সিকিউরিটির সাথে ফায়ারিং করে জ্যাক, কেট এবং ফ্যারাডে জঙ্গলের গভীরে পালিয়ে যায়। এবার আমরা আসি এই পর্বের একদম ক্লাইম্যাক্সে। ড্যানিয়েল ফ্যারাডে জ্যাক এবং কেটকে পেছনে রেখে একাই হস্টাইল বা আদার্সের ক্যাম্পে প্রবেশ করে। তার হাতে একটা বন্দুক। সে রিচার্ড আলবার্টের দিকে বন্দুক তাক করে চিৎকার করে বলে, আমি এলোইস হকিংয়ের সাথে দেখা করতে চাই। ও কোথায়? আমি জানি যে ওই জাগহেড বোমাটা তোমরা কোথায় লুকিয়ে রেখেছো। রিচার্ড শান্ত গলায় বলে, বন্দুকটা নামিয়ে রাখো ড্যানিয়েল, তুমি যাকে খুঁজছো সে এখানে নেই। ফ্যারাডের রাগে অন্ধ হয়ে রিচার্ডকে গুলি করার ভয় দেখায়। সে বারবার চিৎকার করতে থাকে, এলোইস কোথায়? বুম! হঠাৎ পেছন থেকে একটা গুলি এসে ড্যানিয়েল ফ্যারাডের মেরুদণ্ড ফুঁড়ে বেরিয়ে যায়। ফ্যারাডের হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ক্যামেরা পেছন দিকে ঘোরে। আমরা দেখতে পাই বন্দুক হাতে দাঁড়িয়ে আছে একজন তরুণী। সে আর কেউ নয়, 1977 সালের ইয়াং এলোইস হকিং। এলোইস বুঝতে পারেনি যে সে কাকে গুলি করেছে। সে ফ্যারাডের কাছে ছুটে এসে তার বুক চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করে। এলোইস জিজ্ঞেস করে, তুমি কে? তুমি আমার নাম ধরে কেন ডাকছিলে? ফ্যারাডে যন্ত্রণায় ছটফট করতে করতে এলোইসের চোখের দিকে তাকায়। সে বুঝতে পারে তার থিওরি সম্পূর্ণ ভুল ছিল। মানুষ ভেরিয়েবল নয়, অতীত কোনোদিন পাল্টানো যায় না। ফ্যারাডের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে তার মায়ের দিকে তাকিয়ে তার জীবনের শেষ কথাটা বলে, তুমি জানতে, তুমি সব সময় জানতে। ফ্যারাডে বুঝতে পারে যে 2004 সালের এলোইস হকিং তাকে দ্বীপে পাঠিয়েছিল, কারণ সে জানতো যে 1977 সালে সে নিজের হাতে নিজের ছেলেকে গুলি করে মারবে। এটা একটা টাইম লুপ। এই ভয়ঙ্কর সত্যিটা রিয়ালাইজ করার সাথে সাথে ড্যানিয়েল ফ্যারাডে তার নিজের মায়ের কোলেই মৃত্যুর মুখে ঢলে পড়ে। ও মাই গড গাইস, এটা কি হলো? লস্টের ইতিহাসের সবচেয়ে ট্র্যাজিক মৃত্যু। নিজের মা নিজের ছেলেকে গুলি করলো। চলুন এবার এই এপিসোডের সবচেয়ে বড় মিস্ট্রিগুলো আমরা পোস্টমর্টেম করি। এই পর্বে যে যে থিওরিগুলো তৈরি হয়েছে সেই থিওরিগুলো নিয়ে একটা আলোচনা, একটু নাড়াঘাটা করা যাক। প্রথম থিওরি যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো মাইলসের সুপার পাওয়ারের উৎস। মাইলস মৃত মানুষদের কথা শুনতে পায় কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে এই পর্বের সোয়ান স্টেশনে। ডক্টর চ্যাং ও ইলেকট্রোম্যাগনেটিক শক্তির উপর কাজ করছিল। মাইলস যখন মায়ের গর্ভে ছিল তখন সে এই আইল্যান্ডের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সংস্পর্শে আসে। এই রেডিয়েশনই মাইলসের ব্রেনকে এমনভাবে মিউটেট করেছে যে সে মৃত্যুর ভাইব্রেশন সেন্স করতে পারে। পরের থিওরি যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ব্রামের ওয়ার্নিং এবং উইডমোর। ব্রাম মাইলসকে বলেছিল উইডমোরের দলে না যেতে। কেন? কারণ চার্লস উইডমোর দ্বীপটাকে নিজের কন্ট্রোলে নিতে চায়। অন্যদিকে জেকব চায় দ্বীপ সুরক্ষিত থাকুক। মাইলস আসলে জেকবের টিমের একজন গুরুত্বপূর্ণ অংশ হতে পারত, কিন্তু সে টাকার লোভে উইডমোরের ফাঁদে পা দিয়েছিল। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ফ্যারাডের নতুন প্ল্যান। ফ্যারাডে এতদিন অ্যান আরবারে বসে টাইম ট্রাভেল এবং কোয়ান্টাম ফিজিক্সের নতুন হিসেব কষেছে। সে এমন একটা ভেরিয়েবল বা সমীকরণ খুঁজে পেয়েছে যা দিয়ে হয়তো সত্যি অতীত পাল্টানো সম্ভব।
ফ্যারাডের এই নতুন প্ল্যানটাই সিজন 5-এর গ্র্যান্ড ফিনালেতে সেই ঐতিহাসিক দ্য ইনসিডেন্টের দিকে আমাদের নিয়ে যাবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো দ্য আলটিমেট বুটস্ট্র্যাপ প্যারাডক্স। এলোইস হকিং ড্যানিয়েলকে সায়েন্স পড়তে বাধ্য করেছিল কেন? কারণ 1977 সালে সে যখন ফ্যারাডেকে গুলি করে, সে ফ্যারাডের জার্নাল থেকে জানতে পেরেছিল যে এই লোকটা ভবিষ্যৎ থেকে আসা তার নিজের ছেলে। এলোইস জানতো অতীত ঠিক রাখতে হলে তাকে বড় হয়ে ড্যানিয়েলকে ফিজিক্স পড়াতেই হবে এবং তাকে জেনে শুনে ওই দ্বীপে পাঠাতেই হবে যাতে সে নিজে তাকে গুলি করতে পারে। একটা মায়ের জন্য এর চেয়ে ভয়ঙ্কর অভিশাপ আর কি হতে পারে? এটাই হলো পারফেক্ট এবং সবচেয়ে নিষ্ঠুর বুটস্ট্র্যাপ প্যারাডক্স। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব, ফ্যারাডের কি ভুল ছিল? ফ্যারাডে ভেবেছিল সে ভেরিয়েবল, কিন্তু দ্বীপ প্রমাণ করে দিল যে সে আসলে একটা কনস্ট্যান্ট। তার মৃত্যুটা আগেই লেখা ছিল। ফ্যারাডে ভবিষ্যৎ পাল্টাতে গিয়ে আসলে সেই নির্দিষ্ট অতীতটাকেই পূর্ণতা দিয়ে গেল। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো জ্যাকের নতুন মিশন। ফ্যারাডের মৃত্যুর পর জ্যাক এখন ফ্যারাডের জার্নালটা হাতে পাবে। জ্যাক এখন বদ্ধপরিকর যে সে ফ্যারাডের মিশনটা সম্পূর্ণ করবে। জ্যাক ওই হাইড্রোজেন বোমাটা ফাটিয়ে ভবিষ্যৎ পাল্টাতে চায়। এই জেদটাই জ্যাককে সিজন ফিনালের সেই চরম ধ্বংসলীলার দিকে নিয়ে যাবে। এই পর্ব আমাদের দেখিয়ে দিল যে সময়ের সাথে খেলা করলে তার পরিণতি কতটা মারাত্মক হতে পারে। ড্যানিয়েল ফ্যারাডের এই স্যাক্রিফাইস লস্টের ফ্যানেদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। তাছাড়া এই পর্ব এটাও দেখিয়ে দিল যে বাবা ছেলের সম্পর্ক কতটা জটিল হতে পারে, আর অতীতকে বুঝতে গেলে অনেক সময় নিজের অহংকারকে সরিয়ে রাখতে হয়। ড্যানিয়েল ফ্যারাডের এই নিয়তি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আজকের এই ব্রেকডাউন এবং এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো? আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি স্টোরি টেলিং নিয়ে আসার, তাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা বড় লাইক দেবেন। আপনাদের সেই সব বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা টাইম ট্রাভেল এবং সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ দেখতে পছন্দ করে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন যা হওয়ার তাই হবে। গুড বাই।